আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ১৮ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনও কমেনি রাশিয়াতে। ৩ মাস আগে এসেছে থেকে সেই এক তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একঘেয়ে লাগছে ঈশানীর নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনচান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেন্টহাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অগত্যাই ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসেব করে রাখে ইস্যু। এখন মাঝরাত, রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রসনাইয়ে ঢলঢলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাতেও লাবণ্যতা আর স্নিগ্ধতা যেন উপচে পড়ছে তার। সেদিন ওই বিভৎস ঘটনার পর থেকে আর কখনো পালানোর দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকাশ আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্টহাউসের 12 বাই 12 ফিটের ছোট্ট রুমটাতে। আজ বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভিজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতঃপর আঙুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগারে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটি গুটি অক্ষরে লিখল ঈশানী, চেরি ব্লসমের একটা সুন্দর বিকেল হোক আমার। স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনও খুশি হবার স্বপ্ন দেখে, কি জানি কেন। ইস্যু লিখছিল, মাঝরাত্রিরে মনের সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল ডায়েরির পাতায়। ঠিক এমন সময় ওপরতলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণকুহর সচকিত হয়ে ওঠে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচানক। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনিতে রুম থেকে বেরিয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় ঈশানী। ফ্লোরা রুম আটকে ঘুমোচ্ছে। ঈশানীর জনামতে তুষার আর এরিশ পেন্টহাউসে নেই। তাহলে এত রাতে কিসের আওয়াজ হচ্ছে এমন? অগত্যায় এই রহস্যময় আওয়াজের উৎস খুঁজতে ঈশানী একাই সিঁড়ি ডিঙিয়ে ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে এক পল চাইল এরিশের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডদের পাহারায়। তার মানে অফিস কক্ষে কেউ নেই। তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগল। তৎক্ষণাৎ আবারও সেই ধূপধাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী। কারণ ও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলে কি হবে, সময়মতো এক একটা জানোয়ারের চাইতেও বেশি হিংস্র তারা। এগোতে এগোতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে থমকালো ঈশা। এই রুমের ভেতর থেকেই আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পরপর, কিন্তু এত রাতে কে আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহীন জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবেই ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী। ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারে মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরে শুধুই কালোর সমাহার। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়। এই পেন্টহাউসটাই তো পুরোপুরি কালো, মরিচিকার মতো একটা তমসাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলকধাঁধার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতে ঈশানী ভাবে, এতগুলা দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়ল না কেন? কে থাকে এখানে? পরক্ষণেই ঠোঁট উল্টে নিজেকে নিজে বোঝালো, অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেডসাইড দেওয়ালের বিশাল পেইন্টিংটাতে। দেওয়াল জোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তেই চোখ মুখ কুঁচকে এলো ঈশার। চিত্র তো নয়, যেন জ্যান্ত এক মানুষ খেকো সরীসৃপ। সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে ওর পানে, যা দেখা মাত্রই অজানা শিহরণে শীতল ঠান্ডা স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড বেয়ে। সেদিকে এক পল ভয়ার্ত নজরে বুলিয়ে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে, তার আগেই ওর ধ্যান ফিরে এলো পুনরায় সেই অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী। দেখল রুমের মধ্যেই আরেকটা রুম, ওদিকটায় আলো জ্বলছে। তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল আলোর সূত্র ধরে। হাট করে খোলা দরজার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনের দৃশ্যে আটকে গেল আপনা আপনি। অজান্তেই ফাঁকা হয়ে এলো অধর যুগল। ফাঁকা হয়ে যাওয়া সেই হকচোকানো ওষ্ঠাধর নাড়িয়ে একা একাই বিড়বিড় করল মেয়েটা, তার মানে এটা এরিশের রুম? মাস্টার বেডরুমের সঙ্গে যুক্ত জিম রুমটাতে একাই এরিশ। হাতে লেডারের গ্লাভস লাগিয়ে সেই তখন থেকে পাঞ্চিং ব্যাগটায় ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালে রুমের দরজা খুলে রাখায় মাঝরাতে ওর পাঞ্চিংয়ের আওয়াজই এতক্ষণ ধরে ধূপধাপ রহস্যময়ী শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো পেন্টহাউসের 4 দেওয়াল। মাঝরাত্রিরে যখন তখন জিম করার অভ্যেস রয়েছে এরিশের, তাই এহেন শব্দে গার্ডসরা উদ্গ্রীব না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিকই ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো ও নিজেও অনুমান করেনি যে বাঘটা পেন্টহাউসেই রয়েছে। কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঢোক গিলে জিভের ডগা দিয়ে অধর ভিজিয়ে নিল ঈশানী। অতঃপর আর চোখে পুনরায় দেখে নিল এরিশের অবস্থান। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি আর কার্গো প্যান্ট,
ট্যাটু করা উন্মুক্ত পেশিবহুল হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ইস্যুর নজর গেল পুরুষালী সুরৌল শরীরের দিকে। স্কিনি স্যান্ডো গেঞ্জি ভেদ করে তার জিম করা পোক্ত শরীরের প্রতিটি ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়েও বেশি আকর্ষণীয় লাগছে সামনের এই দৃশ্যটা। পাঞ্চিংয়ের সময় তার প্রতিক্রিয়া, তার ঘর্মাক্ত মুখভঙ্গিমা, দাঁতের ডগা দিয়ে বারবার অধর কামড়ে ধরা, সবকিছুই অপার্থিব। বরাবরের মতোই এবারও ইস্যুর মনের কিনারে একটাই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। তার মানে উনি কি আসলেই একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি শোবিজ দুনিয়ার কোনো নামকরা সুপারস্টার? পাঞ্চিংয়ের এক পর্যায়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে হুট করেই রুমের দরজায় চোখ রাখল এরিস। এরিসের হঠাৎ চাউনিতে তড়াক করে ধরফরিয়ে উঠল ঈশানীর হৃদয়। তৎক্ষণাৎ দরজার আড়ালে গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়ল ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগল যেন কিছুতেই এদিকে না চলে আসে এরিস, নয়তো আজ আরও একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানীর প্রার্থনা কাজে দিল হয়তো। এরিস জিম রুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ইস্যুর ধারে কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। এরিস ওয়াশরুমে ঢুকতেই হাফ ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়ো কেটে পড়ার ধান্দায় চারিদিকে সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়ে যায় দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটল আসল বিপত্তি। রুমটা ছিল ফিঙ্গার লক, মানে এরিসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না, মানে কিছুতেই না। কিছুক্ষণ টানাটানি আর জোর জবরদস্তি করে অবশেষে যখন ঈশানী বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে কলিজার সব পানি শুকিয়ে কাঠ হয়ে যায় ওর ভেতরটা। তপ্তশ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে ভয়াতুর দৃষ্টি মেলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেওয়ালের পাইথন পেইন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ঝপঝপ আওয়াজ, সবকিছুই যেন একযোগে বিদ্রুপ করে হাসছে ওকে দেখে। সকল আওয়াজ ছাপিয়ে শুধু একটা কথাই ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে ইস্যুর কর্ণকুহরে। বোকা ঈশানী, সবসময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে ফেসে যায় মেয়েটা, বেচারি। কুণ্ঠায় এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুম থেকে ভেসে আসে এরিসের রাশভারী আওয়াজ। তুষার, টাওয়ালটা এগিয়ে দাও তো। এরিসের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিহরে পৌঁছে যায় ঈশানী। ভেতরের শঙ্কাকে পাছে হটিয়ে দুশ্চিন্তারা ভল করে অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হবার উপায় নেই তা জানা সত্ত্বেও দু একবার সহস্তে ধাক্কা দেয় মেটালিক দরজাটায়। অহেতুক ধাক্কায় সেটি খোলা তো দূরের কথা, উল্টো ব্যথা পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হিয়ার মি? টাওয়ালটা দাও। পুনরায় ভেসে এলো এরিসের রাশভারী কণ্ঠস্বর, যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে দাঁড়ায় ঈশানী। পেছনে ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতেই ও দেখল কাচের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে এরিস। আরেকবার ডাক দিল বলে, আর তারপর হয়তো সোজা বেরিয়ে আসবে ওয়াশরুম থেকে। তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেলে ঈশানীর। ও আর কিছু না ভেবে গলার স্কার্ফটা দিয়ে ভালোমতো মুখ ঢেকে বেড থেকে তোয়ালেটা নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাচের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে এরিস। এক কোণে মনোমতো আটোসাটো করে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে এরিসের হাতের দিকে তোয়ালেটা এগিয়ে দিল ও। তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইস্যুর নরম হাতটা কবজিবন্দি করে নেয় মাফিয়া বস। ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। এরিস ইউভানের সিক্স সেন্স কখনো ভুল হতে পারে না। এরিসের কথাগুলো কর্ণকুহর ভেদ করতেই চুকিতে ঘাড় ঘোরা ঈশানী। অবস্থানে থেকেই চোখ রাখে পিয়ার্সিং করা ধূসর বাদামি একজোড়া অনুভূতিহীন শূন্য চোখে। শাওয়ারের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে এরিসের সিগারেট পোড়া কালচে বাদামি অধৈর্য গল আরও উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধরতলার ওই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানী তাকিয়ে আছে, ওর চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল অক্ষিযুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানোসেকেন্ডের মাঝে চোখের রং বদলে গেল এরিসের। মুখটা স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও এরিসের আর বুঝতে বাকি নেই এই নীল চোখের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে এরিসের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমিষেই। বিচক্ষণ সর্বগ্রাসী নির্দয় মাফিয়াটাও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপি মাফিয়া বস্টার দুনিয়া থুমকে এই মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে। না চাইতেও ভেতরের পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বারবার, ঠিক এখন এই মুহূর্তের মতো। সরলতার গাঢ় নীল চোখের মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছে সে কথা জানে না স্বয়ং এরিস। চাকু পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজে নড়ে চড়ে ওঠে ঈশানী। এরিসের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামিয়ে ঠোঁট নাড়ায় ভীত মেয়েটা, দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে। এরিস ছাড়ল না ওকে, উল্টো ইস্যুর তুলতুলে নরম হাত দুটোকে উপরে তুলে নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে কাচের দেওয়ালের সঙ্গে আচানক চেপে ধরে ওর লতানু শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসা চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে এরিস বলে,
এখানে কেন এসেছ? পথ ভুলে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুণ্ঠায় আওয়াজ বের হচ্ছে না ইস্যুর কণ্ঠনালী ভেদ করে। জলের স্রোতে কাক ভেজা হয়ে গিয়েছে শরীর, তার উপর এরিসের এহেনুস আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন। সব মিলিয়ে অন্তঃকরণ নিবু নিবু করছে ঈশানীর। এক্ষুনি রুহুটা বেরিয়ে গেল বলে। ঈশানীর ভয়ার্ত চাউনিতে কোনরূপ ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ও উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। এরিসের এরূপ কথায় তরাক চোখ তুলে চাইল ঈশানী। জড়ানো গলায় ঠোঁট নাড়িয়ে শুধালো, খেয়ে ফেলবেন মানে? কাকে? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছ আমায়, এটা অসহ্য লাগছে। তুমিও কি ম্যানিপুলেশন জানো নাকি? এরিসের কণ্ঠস্বর দৃঢ় শোনাল। ওদিকে ওর কথার জের ধরে ঈশানী না চাইতেও ভ্রু বাঁকিয়ে বলে উঠল, কি? কতবার বলেছি আমাকে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? এরিসের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহব্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়াল ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা এক টানে সরিয়ে ওর চুপসে যাওয়া এইটুকুনি মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল এরিস। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে ভিতরে, তার জের ধরেই মাফিয়া বসটা গম্ভীর স্বরে এরিস বলে, আমার সামনে আসবে না একদম। নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সবসময়। এরিসের কথার পাছে নাক ফোলাল ঈশানী। তীব্র রাগে তিরতির করে কেঁপে উঠল ওর ছোট্ট নাকের ডগা, যা দৃষ্টি এড়াল না স্বয়ং এরিসের। অগতচ্ছা রাগের তোপে খেই হারিয়ে এরিসের মুখের ওপর ইস্যু বলল, আপনার সামনে কোনো দিন আসব না বলেই তো পালাতে চেয়েছি বারবার। সেই সুযোগ দিয়েছেন একবারও? যতবার পালাতে গিয়েছি ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্টহাউসে। পেন্টহাউসের বাইরের দুনিয়াটা নরকের চাইতেও বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়াভরা ঢলঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে এরিস। দেওয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে এরিসের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানীর সমগ্র মুখমণ্ডলে। এহেন জোর গতির জলের স্রোতে মেয়েটা তাকাতে পারছে না ঠিকমতো। ওর নাজেহাল অবস্থা দেখতে ভালোই লাগছে, তাই তো ওকে আর একটুখানি জ্বালাতন করতে গ্রীবা নামিয়ে ওর দিকে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো এরিস। এবার দুজনার মাঝে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই ছুঁই। লজ্জা আর ভয়ে জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। ভেজার কারণে ওর সম্ভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে একনজর দৃষ্টিপাত করে অকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে দিল এরিস। এরিসের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের ওপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়া পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। এরিস আর বাধা দিল না ওকে। ভীত মেয়েটার মাথার উপর নিজের শুকনো তাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে এরিস বলল, যেতে পারো। এরিসের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকে দাঁড়াল ঈশানী। পেছনে না ঘুরেই রিনরিনে আওয়াজে বলল, দরজা তো বন্ধ, কিভাবে? ঈশানীর কথা শেষ হতে না হতেই ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এরিস। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনোরূপ জবাবদেহিতা ছাড়াই ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখল দরজায়। অতঃপর রূঢ় স্বরে ইস্যুকে বলল, গো অ্যাহেড। এবারে ইস্যুর হাতেই খুলে গেল দরজাটা। দরজা খুলতে না খুলতেই এরিসের তোয়ালেটা গায়ে প্যাঁচিয়ে এক মুহূর্তের মাঝে ভেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গার লক কেন সেট করল এরিস? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়ানক ভুতুরে রুম থেকে বের হওয়ার আনন্দে আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেয়ারি লাইটের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বার কাউন্টারের ওদিকে মদ্যপা নারী পুরুষের উপচে পড়া ভিড়। সেদিকে অবশ্য দৃষ্টি দিল না এরিস। পরনের ওভারকোটটা খুলে তুষারের হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটর ধরে সোজা চলে যায় হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজ করছে। 7 স্টার এই বিশাল কামরার হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্র্যাগন হান্টার গ্রুপের গডফাদার ড্যানিয়েল হ্যারিস। তার পাশের কাউচে বসে এক মনে ফোন স্ক্রোল করছে টমেটো পিন্স খ্যাত ড্র্যাগ ডিলার অ্যালেক্স জেভ। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় এরিস আর তুষার। এরিসকে দেখামাত্রই জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যস্ত ভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে ওঠে টমেটো পিন্স। আজকের এই সিক্রেট মিটিংয়ের উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে এরিস আর ড্যানিয়েলের মাঝে সখ্য তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং অ্যালেক্স। এরা দুইজন মিলে গেলেই ওর টমেটো সসের ব্যবসার রমরমা। যে সাই হোক, আপাতত এরিস আর ড্যানিয়েলের কথোপকথনের পালা।
সামনে এগিয়ে গিয়ে ড্যানিয়েলের মুখোমুখি কাউচের ওপর পায়ে পা তুলে গা ছড়িয়ে বসল এরিস। অ্যালেক্স জোরপূর্বক হেসে এরিসের মাঝের গুমোট ভাব ভাঙতে বেশ উৎসুক কণ্ঠে বলল, ওহো রিস্কা, তুমি যে সত্যিই আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর পাইথন লিডার। ড্যানিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলল, তুমি তো এটাও বলনি যে আমি ছাড়া আরও একজন ইনভাইটেড এখানে, তাহলে অন্তত রিভলভারটা ঠিকঠাক লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইল ওকে, চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, আহা রিস্কা, এখানে সমঝোতার কথা হচ্ছে, তুমি কেন অযথা এসব বন্দুক টন্দুক টেনে কথা বলছো? আমি এসেছি কারণ ডিলটা আমার সাথেই হচ্ছে মিস্টার এরিস। আমি তোমাকে এমন কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলল ড্যানিয়েল। লোকটা এরিসের চেয়ে বয়সে বড়, তবে নির্মেদ পেট আর শরীরচর্চার মাধ্যমে তৈরি করা কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকঠাক অনুমান করা দুষ্কর। ওর ঠোঁটের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটার দিকে এক পল চেয়ে স্পষ্ট গলায় এরিস বলে, প্যাঁচানো কথা শোনার সময় নেই, সরাসরি ডিলে আসুন। ঠোঁট উল্টালো ড্যানিয়েল, কিঞ্চিত কাজ ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা যে ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই এরিসের, তাই আপাতত চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে গেল এরিসের নিকট। এরিস সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে, অতঃপর বক্সটা খুলে এগিয়ে দিল এরিসের নিকট। বক্সটাকে ভালোমতো পর্যবেক্ষণ করে এরিস ঠোঁট বাঁকিয়ে হাসে কিঞ্চিত। পরক্ষণেই নিজের বাজ পাখের মতো সূক্ষ্ম দৃষ্টিযুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে গম্ভীর কণ্ঠে এরিস বলে, ব্লাড ডায়মন্ড? সন্দেহ আছে? আছে তো। এরিস বলতে বাকি না, তৎক্ষণাৎ চকচকে সুনিপুণ শ্বেতরঙা ডায়মন্ডটা বক্স থেকে তুলে আস্তে করে কাচের টেবিলের ওপর রাখল ড্যানিয়েল। অতঃপর পকেটটিকে ছোট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝ বরাবর ক্ষত করে রক্ত বের করে আনল এক টানে। সেই রক্তাক্ত হাতটা নিয়ে রাখল ডায়মন্ডের ওপর। হাত বেয়ে তাজা রক্তের 2-1 ফোঁটা ডায়মন্ডের ওপর গড়িয়ে পড়তেই স্বচ্ছ পানির মতো হীরকখণ্ডটি মুহূর্তেই ধারণ করল টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা চোখের সামনেই ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করে। পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর এরিস সহ এখানে উপস্থিত সবাই ভালো মতো জানে এটা। এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই। টিস্যু বক্স থেকে 2টো টিস্যু নিয়ে হাতে চেপে ধরে পুনরায় ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। টকটকে লাল অপার্থিব রত্নখনিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে এরিস। অতঃপর সাবলীল কণ্ঠে বলে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। পায়ের উপর পা তুলে বসল এরিস। রাশভারী আওয়াজে জিজ্ঞেস করল, বেশ, বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল মুহূর্তেই কুচকে এরিসের। তীক্ষ্ণ ভাজে সংকুচিত হল ভ্রুযুগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গম্ভীরতা টানল এরিস। বলল, সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা। ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করেই জানি কোনো এক বিশেষ কারণে মেয়েটাকে এখনও কোথাও পাঠাওনি তুমি। অন্য কিছু বলুন, ওকে বেচব না। কেন বেচবে না? আফটার অল শি ইজ ইয়োর প্রপার্টি। ও যে তোমাকে ব্লাড ডায়মন্ড এনে দিতে পারে সেটা কি তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে উঠেছে ড্যানিয়েল। ক্রোধ ঠেকানোর পায়রাতারা করে এরিসকে শান্ত কঞ্জে বোঝাতে চাইল লোকটা। তবে ইতিমধ্যে ড্যানিয়েলের কথায় ফুঁসে উঠেছে এরিস। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর স্থির মস্তিষ্কে। ভেতরে ক্রোধের দাবানল, তবুও সামনাসামনি স্থির থেকে দাঁতের মাঝে দাঁত পিষল এরিস। বলল, সম্পদ আর সম্পত্তির পার্থক্যটা জানেন তো মিস্টার হ্যারিসন? সম্পদ হলো সেই জিনিস যেটা নিজের মতো করে উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কোনোদিন বিক্রি কিংবা অন্যের হস্তগত করা সম্ভব নয়। আর ওই মেয়েটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। ডিল ক্যান্সেল। এক নাগারে কথা শেষ করে উঠে দাঁড়ায় এরিস। সামনের দিকে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল, মেয়েটা যে একান্তই তোমার সম্পদ তার প্রমাণ কোথায়? আমি যদি তুলে নিয়ে আসি ধরে রাখতে পারবে তো? ফের ঘাড় ঘোরালো এরিস। ড্যানিয়েলের মুখের ওপর একটা বিদ্রুপাত্মক হাসি ছুড়ে দিয়ে বলল, তুলে আনা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছায়া স্পর্শ করে দেখাবেন মিস্টার হ্যারিসন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হাসির জোয়ারে ঠোঁট বাঁকিয়ে ড্যানিয়েল কথাটা বললেও এরিস আর চাইল না সেদিকে। লম্বা পা ফেলে বেরিয়ে গেল হোটেল রুম থেকে। এরিস দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে তুষারও। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে ছুটতে ছুটতে করিডোরের মাঝে ওদের পথ আটকায় অ্যালেক্স। সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলে, কি বাড়াবাড়ি শুরু করেছো তুমি রিস্কা? এক্সকিউজ মি, কোনটা বাড়াবাড়ি? একটা তুচ্ছ মেয়ের জন্য বারবার ব্লাড ডায়মন্ডের অফার হাতছাড়া করছো, ড্যানিয়েলের মতো বিষধর গোখরাকে খেপিয়ে দিচ্ছ, এটা বাড়াবাড়ি নয়? অ্যালেক্সের এত কথার পাছে ভাবলেশীন কণ্ঠে এরিস বলল, ইটস টোটালি মাই চয়েস, রাস্তা ছাড়ো।
রাস্তা ছাড়ল না অ্যালেক্স, উল্টো জোর গলায় বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যে একটা মেয়েকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলেছ সেটা কি এখনও বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? এই দুর্বলতা তোমার পাইথন প্যারাডাইস, তোমার মাফিয়া সাম্রাজ্য, এমনকি তোমার জীবন, সব কিছুকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা একবারও ভেবে দেখেছ কি? অ্যালেক্সের প্রতিটি কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল এরিসের মস্তিষ্কে। প্রতিটি কথার জোরালো প্রতিধ্বনিতে ভেতরে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে ওর। আগ্নেয়গিরির অগ্নদাবানলের মতোই জ্বলন্ত অঙ্গারে ঝলসে যাচ্ছে বক্ষস্থল। তবুও বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চোয়াল শক্ত করে জবাব দিল এরিস, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এরিস ইউব্যান কারোর প্রতি দুর্বল নয়। এখন পথ ছাড়ো, নয়তো আজকের পর থেকে জ্ঞানের বাণী বিলানোর জন্য এই চেহারাটাই অক্ষত থাকবে না তোমার। ঢকাত করে শুষ্ক ঢোক গিলে তৎক্ষণাৎ সরে দাঁড়ায় অ্যালেক্স। অ্যালেক্স সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় এরিস। সন্ধ্যা তিমিরের পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল দিনের শেষ প্রহরের নিয়ন আলোক রশ্মিটুকু। সারাদিন অল্প অল্প তুষারপাতের ফলে বরফের মসৃণ চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। কাঁচের দেওয়ালগুলোতে শিশির বিন্দুর ন্যায় জমে আছে গলিত বরফকণা। ঈশানী আর ফ্লোরা কিচেনেই ছিল। টুকটাক কথা নিয়ে হাসাহাসি করছিল ওরা। তখনই মেইন গেট খুলে পেন্টহাউসে প্রবেশ করে এরিস। ওর চেহারায় ক্ষুব্ধতা স্পষ্ট। এরিস লাউঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গে থেমে যায় হাসির রোল। এরিসের অগ্নিমূর্তি দৃশ্যগত হতেই ভয়ে জড়সড় হয়ে কাউন্টারের এক কোণে দাঁড়িয়ে পড়ে ঈশানী আর ফ্লোরা। আজ আর সোজা উপরে গেল না এরিস। উল্টো মাঝপথে দাঁড়িয়ে লাউঞ্জের এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে লাগল ঈশানীকে। এক পর্যায়ে ওর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখা পেল সরলতার। কিচেন কাউন্টারের এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখ মুখে ভেসে উঠেছে স্পষ্ট আতঙ্ক। সেসবের ধার ধারল না এরিস, এগিয়ে গিয়ে শক্ত হাতে কবজি চেপে ধরল ওর। আচমক ঘটনায় চোখ তুলে এরিসের পানে চাইল ঈশানী। ওর চেহারার স্পষ্ট কাঠিন্যতা উপলব্ধি করে কান্না ভেজা কণ্ঠে কাকুতির স্বরে বলে উঠল, কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন? কি ভুল করেছি আমি? ঈশানীর কথায় কোনরূপ জবাব দেয় না এরিস। উল্টো ওকে টেনে টেনে নিয়ে যায় দোতলার অফিস কক্ষের স্টোর রুমে। রুমটা ছিল অন্ধকার আর ভীষণ ঠান্ডা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনিক জিনিসের ধ্বংসস্তূপ। তার মাঝেই টেনে হিচড়ে ঈশানীকে নিয়ে এলো এরিস। মেয়েটার পরনে কোনরূপ গরম কাপড় নেই, তাও সেদিকে বিন্দুমাত্র খেয়াল দিল না এরিস। ও একটানে ইস্যুর গলার ওড়নাটা কেড়ে নিয়ে রাগের তোপে গজরাতে গজরাতে একটা ভাঙা স্ট্যান্ডের হেডবোর্ডের সঙ্গে হাত দুটো ওড়না দিয়ে বেঁধে দিল ঈশানীর। নিষ্ঠুর লোকটার কাণ্ডে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল ক্রন্দনরতা মেয়েটা। কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে বলল, কি করেছি আমি? কেন বেঁধেছেন এভাবে? এখানে খুব ঠান্ডা, আমার শীত করছে, ছেড়ে দিন দয়া করে। ঈশানীর কথায় যেন শুনেও শুনল না এরিস। ও নিজের মতো করে ইস্যুর হাত দুটোকে বেঁধে ঘুটঘুটে অন্ধকারের মাঝেই ওটে রেখে বিনা বাক্যে বেরিয়ে গেল স্টোর রুম থেকে। এরিসের যাওয়ার পানে চেয়ে এখনও এক নাগারে চেঁচাচ্ছে ঈশানী। আকুতি মিনতি করে বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছে ও, অরণ্য যাবেন না দয়া করে, অন্ধকারে ভয় করে আমার, এখানে অনেক ঠান্ডা, আমি তো মরে যাব, দয়া করুন, কেন এমন অহেতুক শাস্তি দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? দরজার বাইরে দাঁড়িয়ে পাছে ফেলে আসা ক্রন্দনরতা ঈশানীর আকুতিভরা কণ্ঠস্বর শুনতে পেয়ে আহত কণ্ঠে বিড়বিড় করে এরিস, কিছুই করনি তুমি, আর না তো আমি তোমাকে শাস্তি দিচ্ছি, আমি তো স্রেফ নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, তোমার প্রতি দুর্বল না হওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য।